হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনে যে 3 নম্বর স্কুল আছে বাঁকুড়া জেলা স্কুল, এর 2 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 এবং 2 দাগের সমস্ত অঙ্কগুলো করেছি, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। আর যারা ভিডিওটি দেখছো, নিজের নাম, স্কুলের নাম এবং কোথায় থাকো সেই জায়গার নাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো এখানে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11 এবং 5:21। এই 2 প্রকার স্টেনলেস স্টিল কী অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে। তাহলে কী অনুপাতে মেশালে সেটা এখানে জানতে চেয়েছে। তো আমরা ধরে নেব প্রথম প্রকারের x কেজির সাথে দ্বিতীয় প্রকারের y কেজি মেশানো হচ্ছে। মনে করি প্রথম প্রকার x কেজি ও দ্বিতীয় প্রকার y কেজি নেওয়া হলো, বা প্রথম প্রকার স্টেনলেস স্টিলের x কেজির সাথে দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলের y কেজি মেশানো হলো, এভাবে ধরে নেব। তাহলে প্রথম প্রকারে x কেজি, ওখানে 2:11 আছে। তাহলে x কেজিতে এটা ক্রোমিয়াম ও স্টিল, স্টিল এটা আছে 2:11। অতএব ক্রোমিয়ামের পরিমাণ এটা হবে x কেজি, যেহেতু তাহলে x লিখলাম, ক্রোমিয়ামের জায়গাতে 2, আর 2 এবং 11 মিলে 13 কেজি সমান 2x/13 কেজি। এবং স্টিলের পরিমাণ সমান x ইন্টু স্টিলের দিকে 11 আছে, সমান 11x/13 কেজি। এটা হলো x কেজিতে। আর y কেজিতে ক্রোমিয়াম ও ইস টু স্টিল। ক্রোমিয়াম আর স্টিল আছে 5:21। অতএব ক্রোমিয়ামের পরিমাণ y আছে, তার সাথে ক্রোমিয়ামের দিকে 5, দুটো যোগ করে 26 কেজি সমান 5y/26 কেজি। ও স্টিলের পরিমাণ y ইন্টু 5 ছিল ক্রোমিয়ামের জন্য, 21 ছিল স্টিলের জন্য। তাহলে 21/26 লিখব, 5 এবং 21 যোগ করে 26। তাহলে এটা হলো 21y/26 কেজি। তো এখানে বলা আছে কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে। তাহলে মোট নতুন অনুপাত, আচ্ছা নতুন অনুপাত কত আসছে দেখে নিই। নতুন অনুপাত সমান, তাহলে প্রথমে ক্রোমিয়াম, এখানে ক্রোমিয়াম আছে 2x/13
13 আর এখানে ক্রোমিয়াম আছে 5y/26। আচ্ছা, ক্রোমিয়াম হয়ে গেল। এবার স্টিল, এখানে স্টিল আছে 11x আর এখানে স্টিল আছে 21y/26। এই অনুপাত আছে 7:32। তাহলে এখান থেকে x/y বের করতে হবে। বা দিলাম 13 এবং 26 এর লসাগু 26। 13 দিয়ে 26কে ভাগ করলে আমরা 2 পাই, 2 দিয়ে 2x কে গুণ, তাহলে হলো 4x, প্লাস 26 দিয়ে 26কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 5কে গুণ, তাহলে এটা হলো 5y ইস টু। ঠিক একই রকমভাবে এখানে 26 লসাগু, 13 দিয়ে 26কে ভাগ করলে 2 পাই আমরা, 2 দিয়ে 11কে গুণ, 11 দুগুণ 22x, 26 দিয়ে 26কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 21কে গুণ, 21 1 y, 21 1 21, তাহলে 21y, আর এটা 7:2। এবার বাই দিয়ে লিখব, যেহেতু ইস টু মানে ভাগ আমরা বুঝি, তো ভাগ চিহ্নকে যদি গুণ চিহ্ন করে দিই তাহলে পরের ভগ্নাংশটা উল্টে লিখতে হয়। তো প্রথম ভগ্নাংশটা এভাবে আছে, লিখলাম, এইটা ভাগ চিহ্ন ইস টু মানে, তো এটাকে গুণ চিহ্ন লিখে এটা উল্টে লিখতে হবে 26/22x প্লাস 21y, আর এখানে হবে 7/32। এটা কেটে দিলাম, তাহলে দেখো ওপরে কি থাকছে, 4x প্লাস 5y তার সাথে 32 গুণ, 22x প্লাস 21y তার সাথে 7 গুণ। তাহলে 32কে 4 দিয়ে গুণ করব, 4 দুগুণ 8, 3 4 12, তাহলে এটা হলো 128। 5 দিয়ে 32কে গুণ করলে, গুণ করার সোজা নিয়ম শিখে নাও, আমরা যখন কোনো সংখ্যাকে 5 দিয়ে গুণ করব তাহলে এই সংখ্যাটা হাফ করে তার ডান দিকে একটা শূন্য বসিয়ে দেবো। তাহলে 32-এর হাফ 16, ডান দিকে শূন্য বসিয়ে দিলাম, অর্থাৎ 160 হবে 5 দিয়ে 32কে গুণ করলে। এটা y সমান 22, 7 দিয়ে গুণ করতে হবে, 7 দুগুণ 14, 7 দুগুণ 14 আর 1 15, তাহলে এটা হচ্ছে 154x প্লাস 7 1 7, 7 দুগুণ 14, 147y। তাহলে আমার উদ্দেশ্য x/y বের করা, সেই জন্য x যুক্ত পদগুলোকে বাদিকে রাখবো আর y যুক্ত পদগুলোকে আমি ডান দিকে রাখবো। এই সংখ্যাটাকে ডান দিকে লিখলে 160y। তো এখন 154 থেকে 128 বিয়োগ করতে হবে, 8 আর 6 14, হাতে 1 3 2, তাহলে এটা হলো 26x, বড় সংখ্যার আগে মাইনাস, তাই মাইনাস দিলাম, সমান এখানে বিয়োগ করলে 13 হচ্ছে, -13y। তাহলে আমার বের করতে হবে x/y, সো -26 আছে, x আছে, তাহলে x/y আনতে হবে, ভালো করে বোঝো। তাহলে এখানে কি হবে, নিচে একটা y আনতে হবে, y দিয়ে দিলাম, কিন্তু এতেও কিন্তু x/y আসছে না, এখন -26 আছে, তাহলে এখানে -26ও দিলাম। এবার দেখো কাটাকুটি করে x/y চলে এলো, তাহলে x/y আনার জন্য কি করলাম, বাদিকটাকে -26y দিয়ে ভাগ করলাম, তাহলে ডান দিকটাকেও তাই, ডান দিকটাকেও ওই -26y দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে কি পাচ্ছি, মাইনাস মাইনাস কেটে দিলাম, 26 26 কেটে দিলাম, আর এদিকে y কেটে দিলাম, মাইনাস মাইনাস কেটে দিলাম, 13 1 কে 13, 13 দুগুণ 26 2, তাহলে পেলাম 1/2। এটা কি x/y সমান, x/y সমান 1/2, অতএব x/y এটা সমান 1:2। তাহলে দুই প্রকার স্টেনলেস স্টিল 1:2 অনুপাতে মেশাতে হবে। অলোক, কামাল ও জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে 10 12 ও 15 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি শুরু করলো। 3 দিন পরে কামালকে চলে যেতে হলো, বাকি কাজটি অলোক ও জোসেফ কতদিনে শেষ করতে পারবে। তাহলে 3 জন মিলে 3 দিন কাজ করেছে, তাহলে 3 দিনে কত কাজ করেছে সেটা বের করে নিতে হবে, আর 3 দিন কাজ করার পর কত কাজ বাকি আছে সেটাও বের করে নিতে হবে। তারপরে যে কাজটি আছে সেই কাজটি বাকি 2 জন মিলে করবে। তাহলে প্রথম কাজ হবে যে 3 দিনে তারা কতটা করে কাজ করছে সেই কাজের পরিমাণটা বের করে নেওয়া। তাহলে এখানে আমরা জানি যে সমগ্র অংশটা সবসময় 1 হয়, সমগ্র অংশটা সবসময় 1 ধরতে হয়। তো এখানে লিখব কি, এখানে লিখব যে আমরা জানি যে
আমরা জানি যে সমগ্র কাজ সমান 1 অংশ। তাহলে অলোক 10 দিনে 1 অংশ কাজ করছে, তাহলে অলোক একা 10 দিনে কাজ করে সমান 1 অংশ। অলোক একা 1 দিনে কাজ করে সমান 1/10 অংশ। এবার 3 দিনে কাজ করেছে, তাহলে অলোক 3 দিনে কাজ করে সমান 1 × 3, আর নিচে 10 অংশ সমান 3-এর 10 অংশ, এটা অলোক। এরপরে অলোকের পরে আছে কামাল। কামাল একা 12 দিনে কাজ করে সমান 1 অংশ। তাহলে 1 দিনে কাজ করে সমান 1/12 অংশ, আর 3 দিনে কাজ করে সমান 1 × 3/12 অংশ। 3 × 3, 3 × 4 12, তাহলে এটা হলো 1/4 অংশ কাজ কামাল একা করছে। এরপরে আছে জোসেফ। জোসেফ করছে কত দিনে? 15 দিনে। 15 দিনে কাজ করে সমান 1 অংশ। 1 দিনে কাজ করে সমান 1/15 অংশ, আর 3 দিনে কাজ করে সমান 1 × 3/15 অংশ, কাটাকুটি করলে 1/5 হলো, 1/5 অংশ কাজ। তাহলে এবার 3 জন মিলে 3 দিনে কতটা কাজ করছে দেখে নিই। 3 জনে 3 দিনে মোট কাজ করে সমান, প্রথম জন মানে অলোক 3-এর 10, কামাল 1/4, আর জোসেফ 1/5। তাহলে এটা আচ্ছা, এটা 10, 4 এবং 5, এর লসাগু 20। 10, 4, 5, লসাগু হলো 2 দিয়ে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 5, আবার 5 দিয়ে দিলে 5 × 1 = 5, 2 1, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে 20 লসাগু। 10 দিয়ে 20কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 3কে গুণ, 3 দুগুণে 6, 4 দিয়ে 20কে ভাগ করলে 5 পাই, 5 দিয়ে 1কে গুণ, 5 × 1 = 5, 5 দিয়ে 20কে ভাগ করলে 4 পাই, 4 দিয়ে 1কে গুণ, 4 × 1 = 4 অংশ। সমান দেখো 10 আর 5 15, 15/20 অংশ কাজ অলরেডি হয়ে গেছে, তারা 3 দিনে করেছেন। এটা কাটাকুটি করলে 5 দিয়ে কাটলে 3 × 5 = 15, আর 4 × 5 = 20, এটা হলো 3/4 অংশ কাজ। তাহলে 3/4 অংশ কাজ অলরেডি করা হয়ে গেছে 3 দিনে। তাহলে অবশিষ্ট কত কাজ আছে সেটা বের করতে গেলে 1 থেকে এই 3/4 অংশ বিয়োগ করব। অবশিষ্ট কাজের পরিমাণ সমান 1 - 3/4 অংশ। তো এখানে 4 লসাগু, এখানে 1 এবং 4 লসাগু 4। এখানে যে 1 আছে 1-এর নিচে মনে মনে 1 দিয়ে 4কে ভাগ করলে 4 পাই, 4 দিয়ে 1কে গুণ হলো 4 × 1 = 4, মাইনাস 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 3কে গুণ, অংশ সমান 1/4 অংশ কাজ এখনও করতে বাকি আছে। তাহলে কামাল তো চলে গেছে, এই কাজ করবে অলোক আর জোসেফ মিলে। তাহলে অলোক আর জোসেফ মিলে একদিনে কতটা কাজ করতে পারে দেখে নিই। তাহলে অলোক ও জোসেফ একসাথে একদিনে কাজ করে
সমান, দেখো এখানে অলোক ছিল 3/10 আর জোসেফ ছিল 1/5, এই দুটো অংশ যোগ করব, তাহলে 3/10 প্লাস 1/5 অংশ 10 আর 5 এর লসাগু 10 হবে, 10 দিয়ে 10কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 3কে গুণ 3 1 3 প্লাস 5 দিয়ে 10কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে 1কে গুণ 2 1 2 অংশ, তাহলে এটা হচ্ছে 5 10 অংশ। কাটাকুটি করলে 5 1 5, 5 2 10, তাহলে 1 2 অংশ কাজ কিন্তু অলোক আর জোসেফ একসাথে একদিনে করছে। তাহলে বাকি আছে 1 4 অংশ কাজ, এই কাজটা কত দিনে করবে আমাদের সেটা নির্ণয় করতে হবে। তো এখানে লিখে নেব যে দুজনে একসাথে 1 2 অংশ কাজ করে, একদিনে 1 অংশ কাজ করে, এটা হবে 1/1 দিনে, আর 1 4 অংশ কাজ বাকি আছে করতে, তাহলে 1 4 অংশ কাজ করবে সমান 1/1 আর উপরে গুণ করতে হবে 1 4 দিনে। তাহলে এটা যদি সরল করে লিখি আমরা 1 ইন্টু এটা হলো 1 4, আর বাই দিয়ে 1 2 আছে, বাই মানে আমরা জানি ভাগ, ভাগটাকে গুণ চিহ্ন করলে 1 2টা 2 1 হয়ে যাবে, সমান 1 2 দিনে মানে হাফ দিনে। তো এখানে উত্তরটা আছে 1/1 আমাদের 1 2 এসছে, একটা কারণ আছে, আমরা এখানে ভুল করেছি। অলোক আর জোসেফ একসাথে একদিনে না, এটা 3 দিনে ছিল, আমাদের অ্যাকচুয়ালি একদিনের কাজটা নেওয়ার দরকার ছিল। তো যাই হোক, এখানে যেহেতু এই সংখ্যাটা লিখে ফেলেছি কাটাকুটি করব না, এখানে আমি 3 দিন করে দিই। 3 দিনে এই কাজটা করে 1 2 অংশ, তাহলে দুজনে একসাথে 1 2 অংশ কাজ করে, এটা হবে 3 দিনে, তাহলে 1 অংশ কাজ করে 3/1 2, আর 1 4 অংশ কাজ করে 3/1 2 ইন্টু 1 4, তাহলে এটা কেবল 3 করে দিলেই এই যে 3 2 হলো, তাহলে 3 2 বলতে আমরা 1/1 2 দিন, তাহলে বাকি কাজটি 1/1 2 দিনে তারা দুজন মিলে শেষ করতে পারবে। তাহলে এটা হয়ে গেল। এরপর একটি চৌবাচ্চায় দুটি নল আছে, প্রথম নল দিয়ে খালি চৌবাচ্চা 12 মিনিটে ভর্তি হয় যখন দ্বিতীয় নলটি বন্ধ থাকে, আবার দ্বিতীয় নল দিয়ে চৌবাচ্চাটি 18 মিনিটে খালি হয় যখন প্রথম নলটি বন্ধ থাকে। চৌবাচ্চা খালি অবস্থায় প্রথম নলটি 1 মিনিট খোলা চৌবাচ্চাটি খালি অবস্থায় প্রথম নলটি 1 মিনিট খোলা হলো এবং তারপর বন্ধ করার পরে পরের 1 মিনিট দ্বিতীয় নলটি খোলা হলো। এইভাবে পর্যায়ক্রমে দুটি নল খোলা ও বন্ধ করলে কত সময় পরে চৌবাচ্চাটি ভর্তি হবে? একটি নল চালু থাকলে অপর নল বন্ধ থাকে, এটা হচ্ছে কন্ডিশন, এই কন্ডিশন দেওয়া আছে। তাহলে কতক্ষণ পরে চৌবাচ্চাটি ভর্তি হবে? তাহলে এখানে দুটো নল পর্যায়ক্রমে ছাড়া হচ্ছে, প্রথম নলটি দিয়ে ভর্তি হচ্ছে এবং দ্বিতীয় নলটি দিয়ে চৌবাচ্চা খালি হচ্ছে। তো এখানে যদি আমার আলটিমেটলি চৌবাচ্চাটা ভর্তি করতে হয় তাহলে একদম শেষ মুহূর্তে কিন্তু প্রথম নলটা খোলা থাকবে 1 মিনিট, কারণ শেষ মুহূর্তে যদি দ্বিতীয় নলটা খোলা থাকে, দ্বিতীয় নল তো জল বের করে দিচ্ছে, তাহলে শেষ একদম লাস্ট মুহূর্তে যদি আমি দ্বিতীয় নলটা খুলে দিই, দ্বিতীয় নলটা চালু করে দিই, তাহলে সেখান থেকে কি হবে, চৌবাচ্চা থেকে জল বেরিয়ে আসবে, অর্থাৎ চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি হবে না। সেই জন্য শেষ মুহূর্তে কি হয়েছে না, প্রথম নলটি 1 মিনিট চলেছে। তাহলে প্রথম নলটি যদি 1 মিনিট চলে, 1 মিনিটে কত ভর্তি হয়েছে সেটা আমরা বের করতে পারবো, কারণ 12 মিনিটে সমগ্র চৌবাচ্চা ভর্তি হয়, আর দ্বিতীয় নল দিয়ে 18 মিনিটে সমগ্র চৌবাচ্চা খালি হয়। তো সমগ্র চৌবাচ্চায় জল ধরে সেটা নিশ্চয়ই আমরা 1 ধরবো, কারণ সমগ্র ব্যাপারটা সবসময় একই হয়। তো এখানে লিখব যে আমরা জানি যে সমগ্র চৌবাচ্চায় জল ধরে সমান 1 অংশ। তো এবার প্রথম নল 12 মিনিটে সমগ্র চৌবাচ্চা পূর্ণ করে, এখানে প্রশ্নে বলা আছে। তাহলে প্রথম নল
12 মিনিটে পূর্ণ করে। তো 1 মিনিটে কোন নল কতটা পূর্ণ করছে দেখে নিই, তারপরে অঙ্কের বাকি পার্টটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে প্রথম নল 12 মিনিটে পূর্ণ করে সমান 1 অংশ। তাহলে প্রথম নল 1 মিনিটে পূর্ণ করে সমান 1/12 অংশ। এরপর দ্বিতীয় নল 18 মিনিটে পূর্ণ করে সমান 1 অংশ। 1 মিনিটে পূর্ণ করে সমান 1/18 অংশ। তাহলে বললাম শেষ মুহূর্তে প্রথম নল খোলা থাকবে, অর্থাৎ প্রথম নল খোলা থাকবে, তার কারণ হলো শেষ মুহূর্তে চৌবাচ্চাটি পূর্ণ হবে। তাহলে শেষ মুহূর্তে যে 1 মিনিট প্রথম নলটি খোলা ছিল শেষের দিকে, সেই 1 মিনিটে পূর্ণ হয়েছে 1/12 অংশ। তার আগে পর্যন্ত কিন্তু এই 1/12 অংশ খালি ছিল। তাহলে যখন শেষে প্রথম নলটি 1 মিনিট খোলা থাকে, তাহলে তার আগে চৌবাচ্চাটা কতটা ভর্তি করতে হবে সেটা দেখে নিই। তাহলে শেষ 1 মিনিটের আগে, শেষ 1 মিনিটের আগে পর্যন্ত শেষ 1 মিনিটের আগে পর্যন্ত চৌবাচ্চা ভর্তি করতে হয় তাহলে সমগ্র চৌবাচ্চায় জল ধরে 1 অংশ, তার থেকে এই 1/12 অংশ বিয়োগ করব। শেষ 1 মিনিটে যেহেতু 1/12 অংশ ভর্তি হওয়ার পরে 1 অংশ ভর্তি হয়ে যাচ্ছে, সমগ্র চৌবাচ্চা পূর্ণ হয়ে যাচ্ছে, তাহলে 1 মিনিটের আগে পর্যন্ত কতটা ভর্তি ছিল বের করতে গেলে 1 থেকে এটা বিয়োগ করছি, সমান 1 আর 12 লসাগু 12। 1 দিয়ে 12কে ভাগ করলে 12 পাই, 12 দিয়ে 1কে গুণ, 12 1কে 12, মাইনাস 12 দিয়ে 12কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1কে গুণ, 1 1কে 1 অংশ সমান 11/12 অংশ। তাহলে এই 11/12 অংশ পূর্ণ হবে কীভাবে? অল্টারনেটিভ ওয়েতে, অর্থাৎ প্রথম নল খোলা থাকবে 1 মিনিট, দ্বিতীয় নল খোলা থাকবে 1 মিনিট, এইভাবে এই 1/12 অংশ পূর্ণ হবে। তাহলে 1/12 অংশ পূর্ণ হতে কত সময় লাগছে এটা আমাদের বের করতে হবে। তো তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে প্রথম নল 1 মিনিটে পূর্ণ করছে 1/12 অংশ, দ্বিতীয় নল 1 মিনিটে এটা পূর্ণ নয়, খালি। দ্বিতীয় নল 1 মিনিটে খালি করছে 1/18 অংশ। তাহলে 1 1 2 মিনিট, 2 মিনিটে মোট কতটা পূর্ণ হচ্ছে সেটা বের করতে গেলে এই যতটা পূর্ণ হচ্ছে তার থেকে খালি যতটা হচ্ছে এটা বিয়োগ করতে হবে। তাহলে 2 মিনিটে চৌবাচ্চা পূর্ণ হয় সমান এটা পূর্ণ হচ্ছে আর এটা খালি হচ্ছে। তো 12 এবং 18 এর লসাগু 36, 6 দুগুণ 12, 9 দুগুণ 18, 3 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 3 দুগুণ 6, 3 6 18, 18 দুগুণ 36, 12 দিয়ে 36কে ভাগ করলে 3 12 36, 3 হলো, 3 দিয়ে 1কে গুণ, 3 1কে 3, 18 দিয়ে 36কে ভাগ করলে 18 দুগুণ 36, 2 দিয়ে তাহলে -2, এটা হচ্ছে 1/36 অংশ। তাহলে দুটি নল 2 মিনিটে 1/36 অংশ পূর্ণ করছে, এই 2 মিনিটে দুটি নল 2 মিনিটে 1/36 অংশ পূর্ণ করছে। তাহলে আমাকে পূর্ণ করতে হবে 11/12 অংশ। এর জন্য কত সময় লাগে দেখে নিই। দুটি নল, তাহলে যত সময় লাগে সেই সময়ের সাথে লাস্ট 1 মিনিট যোগ হবে, কারণ তখন প্রথম নলটি খোলা হবে, তা না হলে চৌবাচ্চা পূর্ণ হবে না। তাহলে দুটি নল 1/36 অংশ পূর্ণ করছে। এখানে একসাথে কথাটা লিখি, এক সাথে, দুটি নল একসাথে 1/36 অংশ পূর্ণ করে 2 মিনিটে।
তবে 1 অংশ পূর্ণ করে সমান 2/1/36 মিনিটে, আর তাকে দুটি নলকে পূর্ণ করতে হবে 11/12 অংশ। তাহলে তার জন্য সময় লাগছে 2 × 11/12, তাকে 1/36 দিয়ে ভাগ অংশ সমান 2 × 11/12 ইন্টু এটা 1/36 আছে, আমি যখন উপরে লিখব তখন 36/1 লিখব। 3 × 36, এটা হলো 3, 3 × 6, 6 × 11 66 সমান 66 মিনিটে। তাহলে চৌবাচ্চা পূর্ণ হতে সময় লাগবে এই 66 মিনিট, এবং প্রথম নল খোলা ছিল 1 মিনিট, সেই 1 মিনিট। তাহলে চৌবাচ্চা পূর্ণ হতে মোট সময়, চৌবাচ্চা পূর্ণ হতে মোট সময় লাগে সমান 66 + 1 মিনিট সমান 67 মিনিট। আর আমরা জানি যে 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাহলে 67 মিনিটকে 60 মিনিট প্লাস 7 মিনিট লিখব। তাহলে 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে এটা হলো 1 ঘন্টা 7 মিনিট। এরপরে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, দুটো এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে দেওয়া আছে। 4 এর 1 a³ - 9b³ প্লাস a প্লাস b হোল কিউব। a³ - b³ এখানে কিন্তু 9b³ আছে, আমি একটা b³ এখানে লিখলাম, আর a প্লাস b হোল কিউবের পরে আর 8খানা b³ লিখলাম। a³ - b³ এর সূত্র হলো a - b × a² প্লাস ab প্লাস b², আর এখানে এর জায়গাতে a প্লাস b³ আছে, আর 2b তার হোল কিউব লিখতে পারি এভাবে, a - b × a² প্লাস ab প্লাস b², আর এটা a³ - b³ সূত্রে ভেঙে দেব। তাহলে এটা হলো a - b × a² প্লাস ab প্লাস b² সমান a - b × a² প্লাস ab প্লাস b² প্লাস এখানে হচ্ছে a - b, এটা a প্লাস b হোল স্কয়ার সূত্রে ভেঙে দিলে a² প্লাস 2ab প্লাস b² হচ্ছে, আর 2b কে a প্লাস b এর সাথে গুণ করব, তাহলে 2b এবং a 2ab 2b × b, তাহলে 2b², আর এটা 2b তার হোল স্কয়ার ছিল, তাহলে 4b² সমান a - b হচ্ছে, আর এখানে a² প্লাস ab প্লাস b², এখানে a - b ইন্টু a² এক জায়গাতে আছে, তাহলে a² লিখব, প্লাস 2ab প্লাস 2ab হয়ে গেল প্লাস 4ab প্লাস 4ab লিখব, প্লাস b² প্লাস 2b² হয়ে গেল প্লাস 3b² প্লাস 3 এবং প্লাস 4b² প্লাস 7b², তাহলে এখানে প্লাস 7b² হচ্ছে সমান a - b দুই দিকে আছে, প্লাস চিহ্নে দুই দিকে, তাহলে এটা কমন নেব, কমন নিলে এখানে থাকছে এটা a² প্লাস ab প্লাস b², আর এখানে এটা থাকছে প্লাস a² প্লাস 4ab প্লাস 7b² সমান a - b, এখানে a² হয়ে গেল 2a² ab, এবং এখানে 4ab হয়ে গেল 5ab, b² এবং 7b² হয়ে গেল
8b স্কোয়ার। চারের দুইতে এটা আছে, 6 इंटू ए प्लस बी होल स्क्वायर प्लस 5 इंटू ए स्क्वायर माइनस बी स्क्वायर माइनस 6 इंटू ए माइनस बी होल स्क्वायर। तो एखाने लेखा जाए सिक्स इंटू ए प्लस बी होल स्क्वायर दिलाम এটা ए स्क्वायर মানে স্কয়ার সূত্রে ভেঙে দেব, তাহলে ए प्लस बी इंटू ए माइनस बी माइनस 6 इंटू ए माइनस बी होल स्क्वायर। এটা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করা যাবে। 6 ছক 36, 36 কে ভেঙে 5 করতে হবে। তো আমরা জানি 6 ছক 36, 36 কে ভেঙে 5 আনতে হবে, 4 নং 36 হয়, তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে 5 হয়। তো এখানে লিখতে পারি 6 इंटू ए प्लस बी होल स्क्वायर। এই 5 এর জায়গাতে আমি লিখব 9 इंटू ए प्लस बी इंटू ए माइनस बी, তারপরে -4 इंटू ए प्लस बी इंटू ए माइनस बी, তারপরে -6 इंटू ए माइनस बी তার হোল স্কয়ার। তাহলে এই দুটো পদ থেকে কমন নেব 3 ए प्लस बी कमन নিলাম, 3 इंटू ए प्लस बी। তাহলে এখানে 2 থাকছে আর ए प्लस बी থাকছে, 3 3 9, তাহলে এখানে 3 থাকবে, ए प्लस बी কমন নিয়েছি, তাহলে এখানে ए माइनस बी থাকবে। এই দুটো পদ থেকে কমন নেব 2 इंटू ए माइनस बी, তাহলে এখানে পড়ে থাকবে 2 দিয়ে ভাগ করলে 2 থাকছে, ए माइनस बी কমন নিয়েছি, তাহলে ए प्लस बी থাকবে, মাইনাস 2 দিয়ে ভাগ করছি, তাহলে এটা 3 হয়ে গেল, আর ए माइनस बी স্কোয়ার অর্থাৎ দুটো ছিল, একটা কমন নিয়েছি, তাহলে আর একটা থাকবে। সমান দেখো এই জিনিসটা এখানেও আছে, এই উৎপাদকটা এখানেও যত, এখানেও ঠিক একই। তাহলে এখানে একটা সমস্যা হয়েছে, মাইনাস কমন নিয়েছিলাম, মাইনাসে মাইনাসে প্লাস হওয়ার কথা, হ্যাঁ এটা প্লাস হবে, তাহলে এই দুটো সেম, তাহলে এই সেম দুটো এখানে কমন নেব। তাহলে 2 इंटू ए प्लस बी प्लस 3 इंटू ए माइनस बी, এটা কমন নেব মাইনাস চিহ্নের ডান দিক আর বাঁ দিক থেকে। তাহলে বাঁ দিকে থাকবে এটা 3 इंटू ए प्लस बी, আর ডান দিকে থাকবে এটা -2 इंटू ए माइनस बी। এরপরে সরল করে লেখার পালা, অর্থাৎ ব্র্যাকেট একটাই দেব, 2a 2b 2a प्लस 2b प्लस 3a प्लस a माइनस 3b, 3a प्लस 3b माइनस 2a माइनस ए प्लस 2b समान 2a और 3a হয়ে গেল 5a प्लस 2b माइनस 3b, এটা হয়ে গেল b प्लस 3a माइनस 2a, তাহলে একটা a হচ্ছে, प्लस 3b प्लस 2b, তাহলে प्लस 5b। এটা ছিল 4 2। 5 1 গসাগু নির্ণয় করতে হবে, তিনখানা রাশিমালা দেওয়া আছে। তো 5 1 লিখব প্রথম রাশি, প্রথম রাশি সমান এখানে আছে x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x, তাহলে এখান থেকে x কমন নিলে আমরা পাই x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, 10কে ভেঙে 3 করতে হবে, 5 2 10, অর্থাৎ 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, তাহলে লিখব কি x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3 জায়গাতে 5x প্লাস 2x माइनस 5 प्लस 2 मिले -3 -10, তাহলে কি করলাম -3টাকে এভাবে ভেঙে লিখলাম, 5 আর 2 কোথায় পেলাম, এই 10কে ভেঙে পেলাম। তো এখান থেকে x কমন নিলে x -5 থাকছে, এই দুটো পদ থেকে 2 কমন নিলে x -5 থাকছে,
তাহলে এক্সটা আগের আছে কমন নেওয়া, তারপরে এক্স মাইনাস 5 কমন নেব, কমন নিয়ে থাকবে এক্স প্লাস 2। এটা প্রথম রাশি। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে আছে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x। যদি এক্স কমন নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8, 8কে ভেঙে 6 করতে হবে। আমরা জানি 4 2 8 হয়, আর 4 আর 2 যোগ করলে 6 হয়। তাহলে 6x এর জায়গাতে আমরা লিখব এক্স 4x প্লাস 2x প্লাস 8 সমান, এখান থেকে কমন নেবে এক্স, কমন নিলে এক্স প্লাস 4 থাকবে, আর এখান থেকে কমন নেব 2, এখানেও থাকবে এক্স প্লাস 4, এক্স প্লাস 4 প্লাস চিহ্নে দুই দিকে আছে, কমন নেব এক্স প্লাস 4, কমন নিলে থাকবে এক্স প্লাস 2। এরপরে তৃতীয় রাশি, তাহলে তৃতীয় রাশি আছে দেখো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কোয়ার। যদি এক্স স্কোয়ার কমন নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 এক্স স্কোয়ার, তাহলে 14কে ভেঙে 5 করতে হবে, 7 2 14 হয়, আর 7 থেকে 2 বিয়োগ করলে 5 হয়। তাহলে এখানে লিখব এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x, তাহলে দুটো মিলে হয়ে গেল মাইনাস 5x, আর এখানে 14 লিখলাম। এক্স স্কোয়ার এই দুটো থেকে কমন নেব, দুটো পদ থেকে এক্স কমন নেব, তাহলে এক্স মাইনাস 7 থাকছে, আর এই দুটো পদ থেকে 2 কমন নিলে এক্স মাইনাস 7। তো এক্সটাকে ভেঙে এক্স স্কোয়ার ভেঙে এভাবে লিখলাম এক্স মাইনাস 7 কমন নেব, কমন নিলে থাকবে এক্স প্লাস 2। তাহলে আমাকে করতে হবে এখানে গসাগু করতে হবে, তাহলে অতএব নির্ণয় গসাগু। যে উৎপাদকগুলো তিনটি রাশিমালাতেই আছে সেইগুলো নিতে হবে। এক্স এক্স এক্স, একটা করে এক্স আছে, দুটো করে নেই, কিন্তু এক্স মাইনাস 5 আছে, এখানে নেই, নেব না। এক্স প্লাস 2 এক্স প্লাস 2 এক্স প্লাস 2, তাহলে এটা হলো গসাগু। নেক্সট হচ্ছে 5-এর 1-এর অথবা। এখানে লসাগু করতে হবে। তো রাশিমালা দেওয়া আছে, প্রথম রাশিমালা প্রথম রাশি সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4কে কাছাকাছি লিখে নিলাম, আর এটাকে পরে লিখলাম। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ভেঙে দেব। সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে লিখে দিলাম। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার বিয়োগ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে, তো আমি এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার লিখে দিলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভেঙে দেবো, এ স্কোয়ার না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সাজিয়ে লিখলে পাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হয়ে গেল প্রথম রাশি। এরপরে দ্বিতীয় রাশি, এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তো ওয়াই কমন নিলে
এক্স কিউব প্লাস ওয়াই কিউব থাকছে। তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা দ্বিতীয় রাশি হলো। এরপরে তৃতীয় রাশি, তৃতীয় রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল কিউব। যদি এক্স কমন নিই তাহলে এক্স মাইনাস ওয়াই থাকছে, হোল কিউব আছে, এখানে কিউব দিলাম, এখানে কিউব দিলাম, অর্থাৎ এখানে তিনখানা এক্স আর এক্স মাইনাস ওয়াইও তিনখানা। এবার আমাকে লিখতে হবে লসাগু। অতএব নির্ণেয় লসাগু। লসাগুর ক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা রাশিমালা দেখতে হবে, যে উৎপাদকগুলো আছে সবকটা উৎপাদক নিতে হবে, তবে বেশি সংখ্যকটা নিতে হবে। তো সেটা না করে আমরা যেটা করব সেটাই করব, বাট অন্য নিয়মে। প্রথম রাশিমালা যা আছে সেটা পুরোপুরি লিখে দেব। এরপরে যাব দ্বিতীয় রাশিমালাতে। এখানে আছে ওয়াই ইন্টু এটা, তো ওয়াই এখানে লিখিনি কোথাও, ওয়াই লিখব। এক্স প্লাস ওয়াই লেখা হয়নি, এক্স প্লাস ওয়াই লিখব, এটা লেখা হয়েছে এই যে। এরপর যাব তৃতীয় রাশিমালাতে। এখানে তিনখানা এক্স আছে, তাহলে তিনখানা এক্স লেখা হয়নি, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, তিনখানা এক্স মাইনাস ওয়াই আছে, এটাও লিখতে হবে। তাহলে আলটিমেটলি হলো এক্স কিউব ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হোল কিউব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দুটি প্রশ্নের উত্তর দাও, এখানে সমাধান করতে হবে। এক্স প্লাস 1/2 মাইনাস 5x প্লাস 9/28 সমান এক্স প্লাস 6/21 প্লাস 5 মাইনাস এক্স মাইনাস 12/3। 2 এবং 28 এর লসাগু 28। 21 1 3 এর লসাগু 21। 2 দিয়ে 28কে ভাগ করলে 14 পাই, 14 আর এক্স প্লাস 1 গুণ করলে 14x প্লাস 14 মাইনাস 28 দিয়ে 28কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে যেমন অবস্থায় আছে সেভাবে থাকবে, কেবল মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস 9। এখানে 21 দিয়ে ভাগ করলে 1, তাহলে এক্স প্লাস 6কে 1 দিয়ে গুণ করলে 1 দিয়ে গুণ করলে এক্স প্লাস 6 হলো। 1 দিয়ে ভাগ করলে 21, 21কে 5 দিয়ে গুণ করলে 5 21 সঙ্গে 105। 3 দিয়ে ভাগ করলে 7, 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে 7x প্লাস এ মাইনাসে এই মাইনাসে প্লাস 7 12 84। তাহলে পেলাম 14x, তার থেকে 5x বিয়োগ করছি অর্থাৎ 9x, 14 তার থেকে 9 বিয়োগ করছি, তাহলে এটা হবে প্লাস 5। নিচে 28 সমান x মাইনাস 7x, তাহলে হলো মাইনাস 6x। 6 আর 105, এটা হচ্ছে 6 এবং 105 মিলে 111, আর এখানে 84। তো এটা হচ্ছে 195। কাটাকুটি করলে 7 দিয়ে 3 7 21,
4 7 28। এবার 3 দিয়ে এখানে গুণ, 4 দিয়ে এখানে গুণ। তিন নং 27, 27x, 3 5 15 প্লাস 15, 4 6 24 মাইনাস 24x, 4 এবং 95 195 গুণ 4 5 20 শূন্য হাতে 2, 4 নং 36 আর 2 38, 4 5 20 শূন্য হাতে 2, 4 নং 36 2 38, 4 1 4, তাহলে এটা হলো 780। তাহলে 27x 24কে বাদিকে আনলে প্লাস 24x সমান 780 মাইনাস 15। 24 এবং 27 যোগ করতে হবে, 11 1, তাহলে এটা হচ্ছে 51x। 780 থেকে 15 বিয়োগ, তাহলে 780 থেকে 10 বিয়োগ করলে 770, আর 5 বিয়োগ করলে 765। তাহলে এখান থেকে পাই x সমান 765, তাকে 51 দিয়ে ভাগ। পাঁচ 5 5 5 5 5 5 25, তাহলে এটা হচ্ছে 15। তাহলে তাহলে অতএব নির্ণয় সমাধান x সমান এই 15। তারপরে এটা আছে b plus c by bc into b plus c minus a, c plus a by ca into c plus a minus b, a plus b by ab, a plus b minus c। তাহলে সমান এখানে b এইভাবে আছে, তাহলে আমি b বাই bc লিখতে পারি প্লাস c বাই bc লিখতে পারি, b প্লাস c মাইনাস a। এখানে c বাই ca প্লাস a বাই ca, c প্লাস a মাইনাস b, আর এখানে a বাই ab প্লাস b বাই ab, a প্লাস b মাইনাস c। bb কেটে দিচ্ছি, তাহলে 1 বাই c প্লাস cc কেটে দিলাম, 1 বাই b, b প্লাস c মাইনাস a। এখানে একই রকমভাবে 1 বাই a প্লাস 1 বাই c, c প্লাস a মাইনাস b, আর এখানে 1 বাই a প্লাস, না এখানে 1 বাই b, 1 বাই b আর 1 বাই a প্লাস b মাইনাস c, এরপরে গুণ করে দেব। 1 বাই c এবং c এটা হলো b বাই c, 1 বাই c এবং 1 বাই b এবং b বাই c, 1 বাই c আর c এটা এক হয়ে গেল, 1 বাই c দিয়ে a কি করলে মাইনাস a বাই c, 1 বাই b দিয়ে করলে 1 বাই b আর b প্লাস 1, এটা গুণ করলে b বাই c, এটা গুণ করলে মাইনাস a বাই b। এরপরে 1 বাই a দিয়ে 1 বাই এবং c বাই a, 1 বাই a এবং a 1, b এবং 1 বাই a, তাহলে b বাই a। এরপরে 1 বাই c দিয়ে 1 বাই c এবং c এটা 1, এটা এবং এটা a বাই c, এটা এবং এটা মাইনাস b বাই c, 1 বাই b আর a, তাহলে
এ বাই বি, 1 বাই বি এবং বি প্লাস 1 মাইনাস সি বাই বি, 1 বাই এ এবং এ প্লাস 1, 1 বাই এ এবং বি প্লাস এ বাই বি, 1 বাই এ এবং মাইনাস সি বাই এ। আচ্ছা 1 বাই আর বি করলে এটা বি বাই এ হবে। তাহলে বি বাই সি এখানে আছে আর এখানে আছে, এখানে এ বাই সি আছে মাইনাস এ বাই সি প্লাস এ বাই সি প্লাস বি বাই সি মাইনাস এ বাই বি মাইনাস এটা প্লাস এ বাই বি সি বাই এ প্লাস সি বাই এ মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ প্লাস, এখানে সি বাই বি আর এখানে একটা আছে বি বাই সি। এখানে নিশ্চয়ই গুণের কোনো ভুল করেছি, তো দেখে নিই ভুল করেছি কিনা। এটা ছিল 1 2 3 4 5 নাম্বার, তাহলে এর সাথে এর এটা 1 বাই বি দিয়ে গুণ করছিলাম, তাহলে এটা সি বাই এ হতো, এটা সি বাই বি হতো, ওপরে সি এবং নিচে বি। এবার দেখো প্লাস সি বাই বি মাইনাস সি বাই বি কেটে যাচ্ছে, তাহলে থাকছে 1 প্লাস 1। আচ্ছা গুণে নিই, 1 2 3 4 5 6, এটা হবে 6। এরপরে এই অঙ্কটা আছে, তো এখানে এ বাই বি কে এক্স, বি বাই সি কে ওয়াই, সি বাই এ কে জেড ধরে নেব। তাহলে ধরি এক্স সমান এ বাই বি, ওয়াই সমান বি বাই সি ও জেড সমান সি বাই এ। তাহলে এখানে এদের যোগফল 5 দেওয়া আছে, অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা সমান দেওয়া আছে 5। আচ্ছা তারপরে দেখো এটা দেওয়া আছে, এটা 6 দেওয়া আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি কি, এটা পরে আসছি। আচ্ছা এটা করেও নি একেবারে, তো এটা এক্স এটা ওয়াই আর এটা যদি জেড হয় তাহলে আচ্ছা আমরা এখান থেকে শুরু করব। এটা এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, আমার মান বের করতে হবে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউবের। এক্স কিউব এ কিউব বাই বি কিউব প্লাস বি কিউব বাই সি কিউব প্লাস সি কিউব বাই এ কিউব, এটা সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। এর মান বের করতে হবে, তাহলে এখানে একটা মাইনাস এক্স ওয়াই জেড লিখে নিলাম 3, আর সাথে সাথে একটা ব্যালেন্স রাখার জন্য 3xyz প্লাস লিখে নিলাম। তো এটা অ্যাকচুয়ালি এখান থেকে এ পর্যন্ত আমরা একটা সূত্রে লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তাহলে এর মান এখানে 5 দেওয়া আছে, এর মানটা আমরা বের করে নেব আর এর মানটাও বের করে নেব। তো এর মানটাকে বের করার চেষ্টা করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা আছে, তো আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র জানি। যদি এরকম থাকতো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার, সেটা আমরা লিখতাম কি, সেটা লিখতাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, এটা লিখতাম। তো এখানে তাহলে চলে এলো
তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি যে এটা সমান দিস মাইনাস দিস, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর মানটা আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা লিখতে পারি। তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার এর মান 5 আছে, তাহলে সমান লিখলাম 5 তার হোল স্কোয়ার মাইনাস 2, এক্সের মান এ বাই বি, ওয়াইয়ের মান বি বাই সি, ওয়াই আছে বি বাই সি ইন্টু সি বাই এ প্লাস জেডের মান সি বাই এ ইন্টু এ বাই বি। তো সমান 5 5 25 মাইনাস 2 ইন্টু এটা অ্যাকচুয়ালি এ বাই সি, এটা বি বাই এ, আর এটা সি বাই বি। এর মান কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এর মান দেওয়া আছে এই যে 6, তাহলে এখানে 6 বসাবো 25 মাইনাস 2 ইন্টু 6 সমান 25 মাইনাস 12, আর এটা হয়ে গেল 13। তাহলে কিসের মান পেলাম, এই মানটা পেলাম। আর এই মানটা আমরা এখান থেকে করলাম যে এই মানটা অ্যাকচুয়ালি ও আচ্ছা এর আগে 2 আছে একটা, হ্যাঁ 2 তো লিখলাম। তাহলে এই ভিতরের মানটা এটা অ্যাকচুয়ালি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এটা অ্যাকচুয়ালি এটা মান 6। তাহলে এইখানে এর মান 5, এর মান এক্ষুনি বের করেছি 13, আর এর মান 6 এই জায়গাটা। তাহলে আমি এখান থেকে আবার লিখি, অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখান থেকে মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তো এটা সমান আমি ক্যাপিটাল এ ধরে নিলাম, ক্যাপিটাল এ সমান, তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল এ সমান এর মান বের করছি। তো এটার মান 5 বসিয়ে দিলাম, এক্স এটার মান হচ্ছে এই যে 13 বেরিয়েছে, আমি 13 বসিয়ে দিলাম, এখানে মাইনাস এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এর মান 6 বসিয়ে দিলাম। তাহলে এখানে আরেকটা সমস্যা আছে, প্লাস 3xyz ছিল, তাহলে আমি এখানে প্লাস 3xyzটা লিখতে ভুলে গেছি, 3xyz, তাহলে এখানে হবে প্লাস 3xyz। আচ্ছা xyz এর মান কত আছে, x এর মান a বাই বি, y এর মান b বাই সি, আর z এর মান c বাই এ, এ কেটে দিতে পারছি সিসি, আর বিবি কেটে দিলাম, তাহলে এটা হলো প্লাস 3 সমান 5 ইন্টু 13 থেকে 6 বিয়োগ করলে 7 হলো প্লাস 3, 5 7 35 প্লাস 3, আর এটা ইজ ইকুয়াল টু 38। তাহলে আমরা যেটা মান বের করতে হবে এই রাশিমালাটা, এর মান বের পেয়ে গেলাম 38। একটি ভগ্নাংশের হর লবের দ্বিগুণ অপেক্ষা 1 বেশি, তাহলে লব যদি x হয়, হর হবে 2x প্লাস 1। যদি লব ও হরের সঙ্গে 4 যোগ করা হয়, ভগ্নাংশটি 7 এর 11 হয়। সমীকরণ গঠন করে ভগ্নাংশটি নির্ণয় করি। তাহলে এখানে ধরে নেব যে ভগ্নাংশটির লব সমান x, এটা 7-এর দাগ, মনে করি ভগ্নাংশটির লব সমান x,
তাহলে হর কত হবে? হর সমান হবে 2x + 1, কারণ দ্বিগুণ অপেক্ষা 1 বেশি ছিল। অতএব ভগ্নাংশটি লব বাই হর। তো এরপরে বলা আছে লব ও হরের সাথে 4 যোগ করা হয়েছে, 4 যোগ করলে 7 × 11 হবে। লব ও হরের সাথে 4 যোগ করলে ভগ্নাংশটি হয় x বাই এটা ছিল, তাহলে x + 4 বাই 2x + 1 + 4, এটা হলো x। আচ্ছা, এটা এই অবস্থাতেই থাক। এখন সমীকরণ গঠন করতে হবে, সেই জন্য এটা সমান 7 × 11 লিখব। তাহলে লিখব প্রশ্নানুসারে x + 4 বাই 2x + 1 + 4, এটা সমান 7 × 11। তাহলে এটা সমীকরণ গঠন হয়েছে। এরপরে সমাধান করে x এর মান বের করতে হবে। তাহলে লিখব বা x + 4 বাই 2x + 5, এটা সমান 7 × 11। গুণ করলে 7 × 2 = 14x প্লাস 5 × 7 = 35 সমান 11x প্লাস 4 × 11 = 44। তাহলে 14x 11xকে বাঁ দিকে রাখলে -11x সমান 44 মাইনাস 35। 14 থেকে 11 বিয়োগ করলে থাকছে 3x, আর 44 থেকে 35 বিয়োগ করলে থাকছে 9। তাহলে এখান থেকে বলতে পারি বা x সমান 9/3, কাটাকুটি করলে এটা 3 আসছে, সমান 3। তো এখানে ভগ্নাংশটি নির্ণয় করা ছিল, অতএব ভগ্নাংশটি সমান x/2x + 1 সমান 3/2 × 3 + 1 সমান 3/3 × 6 = 7। তাহলে এটা হলো 3/7। 7 অথবাতে আছে গোপালপুর গ্রামে আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের 20 দিনের খাবার মজুদ ছিল। 7 দিন পরে আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিল। 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। সমীকরণ গঠন করে প্রথম কতজন আশ্রয় প্রার্থী ছিল তা নির্ণয় করো। তাহলে প্রথম আশ্রয় প্রার্থী ছিল কত, এখানে দেওয়া নেই, তাহলে সেই প্রথম আশ্রয় প্রার্থী ছিল x ধরে নেব। সাতের অথবা, তাহলে মনে করি প্রথম x জন আশ্রয় প্রার্থী ছিল। এরপর লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, এটা লিখলে কি অঙ্কটা সোজা হয়ে যাবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা অবশ্যই জন দিয়ে আর সময় অর্থাৎ খাবার কতদিন চলবে সেটা অবশ্যই দিন দিয়ে। তাহলে প্রথম আশ্রয় প্রার্থী ছিল x জন। তা এখানে আছে কি যে 7 দিন পর আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। তাহলে 20 দিনের খাবার মজুদ ছিল, 7 দিন অলরেডি পার হয়ে গেছে। তাহলে 20 দিন থেকে 7 দিন বিয়োগ করলে আমরা পাই 13 দিন। তাহলে এই 13 দিন চলতো x জন লোকের, এই 13 দিন চলতো। আচ্ছা, এটা তো ধরি এখানে লিখেই দিয়েছি, তাহলে এখানে ধরি লিখবো না। তাহলে x জন আশ্রয় প্রার্থীর খাবার 13 দিন চলতো। এখন 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিয়েছে, তাহলে এটা x + 100 হলো আশ্রয় প্রার্থী এখন, আর এটা 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে গেল, অর্থাৎ 11 দিন চলেছে। তাহলে
এখান থেকে একটা সমানুপাত তৈরি হবে লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক, লোক সংখ্যার সাথে সময়ের বিপরীত সম্পর্ক। কারণ কি? কারণ লোক যদি বেশি হয় খাবার কম দিন চলবে, লোক যদি কম হয় খাবার বেশি দিন চলবে, সেই জন্য। তাহলে সুতরাং ব্যস্ত সমানুপাতটি হলো, এখানে ব্যস্ত সমানুপাত হবে x=x+100 সমানুপাত দিলাম, দিয়ে 11 আগে 13 পরে, এটা মনে রাখতে হবে। 13 আগে 11 পরে করব না, 11কে আগে নেব, 13কে পরে নেব। এবার বাই দিয়ে লিখতে পারি যেহেতু x2 আছে, তাহলে x/x+100 = 11/13। এখান থেকে সমাধান করে x এর মান বের করার চেষ্টা। তাহলে 13x = 11x প্লাস 1100, বা 13x - 11x সমান 1100, বা 2x সমান 1100, বা x সমান 1100 তাকে 2 দিয়ে ভাগ, তাহলে 1000-এর হাফ 500 এবং 100-এর হাফ 50, তাহলে এটা হলো 550। এখানে প্রশ্নে আছে কতজন আশ্রয় প্রার্থী ছিল, অতএব প্রথমে 550 জন আশ্রয় প্রার্থী ছিলেন। নেক্সট আছে 8-এর দাগ, নিচের ছকের তথ্যটি লেখচিত্র অঙ্কন করো এবং লেখচিত্রটি রৈখিক কিনা দেখো। এটা তোমাদের বইয়ের 182 পৃষ্ঠায় 9 দাগের অঙ্কটা। তো এই অঙ্ক 182 পৃষ্ঠা 9 দাগ, দাঁড়াও দেখে নিই কী আছে। তাহলে এটা 182 পৃষ্ঠা 9 দাগ। আচ্ছা, এটা হচ্ছে টেক্সট বুক সলিউশনের অঙ্ক। তো এই টেক্সট বুক সলিউশনের যে অঙ্কগুলো আছে আমি এর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই অঙ্ক কিন্তু সলভ করা আছে, তোমরা প্লেলিস্টে যাবে, তো সেখানে গিয়ে 9 দাগের অঙ্ক পেয়ে যাবে। তাহলে এটা তোমরা ওই ভিডিওটা দেখে নাও, এটা আমি পুনরায় এখানে করাচ্ছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এটা করাতে গেলে। তো এখানে দেখো তারপরে আছে 9-1, প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হলে বৃহত্তম বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। এটা তোমাদের অঙ্কের বইতে 153 পৃষ্ঠা 9 নম্বর উপপাদ্যটা, এটা বই থেকে করে নাও কারণ বইতেই করা আছে। আর দেখাও যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 × n-2 সমকোণ। তাহলে এটাও তাই, এটা আমার চ্যানেলে পেয়ে যাবে, বা তোমরা বই থেকে করতে চাইলে 200 পৃষ্ঠা 12 দাগের উপপাদ্যটা এটা করো। আর 3 দাগে যে এখানে উপপাদ্যটা আছে এটা কিন্তু 195 পৃষ্ঠা 11 নম্বর যে উপপাদ্যটা আছে সেখানে ছিল কি, যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, সেটা জাস্ট একটু ঘুরিয়ে দেওয়া আছে, তো তোমরা ওটা করলেই চলবে। তারপরে আছে যে 10 দাগে একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার এবং 4.5 সেন্টিমিটার, আর 4.5 সেন্টিমিটার বাহুর বিপরীত কোণ 45 ডিগ্রি ক্ষেত্রে কটি ত্রিভুজ পাওয়া যাবে তা অঙ্কন থেকে লেখো। আর জ্যামিতিকভাবে 1.83 ত্রিমাত্রিক পৌনঃপুনিক সেমি দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন করতে হবে। আচ্ছা, তো এটা আগে করি। একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং 4.5 সেন্টিমিটার। তো এটা হলো 10-এর দাগ। তো এখানে 5 সেন্টিমিটার এবং 4.5 সেন্টিমিটার মাপের দুটি সরলরেখা প্রথমে নিয়ে নিতে হবে। তো এই 0 থেকে শুরু করে 5 পর্যন্ত, এটা হলো 5 সেন্টিমিটার, আর 5.5 অর্থাৎ 0 থেকে শুরু করে 5 এবং ছোটো 5 ঘর এই পর্যন্ত।
তাহলে এটা 5 সেন্টিমিটার আর এটা 5.5 সেন্টিমিটার, আর একটা কোণ আছে 45 ডিগ্রি। তাহলে আমি ছবিতেই 45 ডিগ্রি কোণ এঁকে নেব, তাহলে ত্রিভুজটা আঁকতে হবে। তো প্রথমে কি করব, প্রথমে একটা সরলরেখা নিয়ে নেব যেটা 5.5 সেন্টিমিটার অপেক্ষা যেন বড় হয়। তো মোটামুটি এরকম নিয়ে নিলাম একটা সরলরেখা। আচ্ছা, এটা ছিল 4.5, আমি ভুল করে 5.5 এঁকেছি। তাহলে 4.5 এই পর্যন্ত হবে। এটা 4.5। তাহলে কি আছে যে এখানে ত্রিভুজ আঁকতে হবে, এই 4.5 সেন্টিমিটার মাপের যে বাহু তার বিপরীত কোণ 45 ডিগ্রি। তো প্রথমে আমরা 45 ডিগ্রি কোণ এঁকে নেব। এখানে 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো 45 ডিগ্রি কোণ আঁকতে গেলে আগে 90 ডিগ্রি কোণ আঁকিয়ে আমরা তাকে সমদ্বিখণ্ডিত করি। এটা হয়ে গেল 90 ডিগ্রি কোণ। এই কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে এই কোণটা পেলাম 45 ডিগ্রি কোণ। এখন এর সামনের বাহু এটা 4.5 হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই বাহুটা আমরা এখানে নিয়ে নিই, 5 সেন্টিমিটার মাপের বাহুটা প্রথমে নিয়ে নেব। তো ত্রিভুজটা এ বি, এখন সি বিন্দু পেতে হবে। তো যাই হোক, এর সামনের বাহু 4.5, তাহলে এই 4.5 সেন্টিমিটার মাপ নিলাম, নিয়ে এই বিন্দুতে কম্পাস বসিয়ে এইখানে টানলাম। তাহলে এটা হচ্ছে 5.5, 4.5, এটা 4.5 সেন্টিমিটার আর এটা 5 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ পেলাম এ বি সি। এখন ত্রিভুজ আমরা এইখানে 4.5 মাপ নিয়ে এখানে কমপ্লিট সিতে কেটেছি, আমরা চাইলে কিন্তু এখানেও কাটতে পারতাম। তো এটার নাম হচ্ছে পি। সেক্ষেত্রে আমরা অন্য একটা ত্রিভুজ পেতাম। সেক্ষেত্রে এই ত্রিভুজটা পেতাম, এই সরু ত্রিভুজটা। তাহলে কি, তাহলে এই মাপ দিয়ে আমরা দুটো ত্রিভুজ আঁকতে পারি, একটা হচ্ছে এ বি সি আর একটা হচ্ছে এ বি পি। তো এখানে এক্স নাম দিলাম, এটা ওয়াই, এটা জেড। তাহলে ত্রিভুজ এঁকেছি আমরা, ত্রিভুজ এবিসি, বা এখানে লিখব প্রদত্ত মাপগুলো দিয়ে, প্রদত্ত মাপগুলি ব্যবহার করে এবিসি ও এবিপি ত্রিভুজ অঙ্কন করা হলো। তাহলে এখানে কটা ত্রিভুজ আঁকা যাবে, এখানে দুটি ত্রিভুজ আঁকা সম্ভব। এখানে দুটো ত্রিভুজ আঁকা সম্ভব। জ্যামিতিক পদ্ধতিতে 1.83 সেমি দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন করো। তাহলে জ্যামিতিক পদ্ধতিতে 1.8 সেমি দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন করতে হবে 10-এর অথবা।
তাহলে প্রথম কি করতে হবে, প্রথম একটা সংখ্যা রেখা এঁকে নেব। এরপরে 1 2 3 4 পরপর দিয়ে যাব। এটা 1 সেন্টিমিটার পরপর 1 2 3 4 দেবো। তাহলে এটা হলো 0 1 2 3 তাহলে এটা 1 2 3, আচ্ছা এটা 0 ধরি, 0 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এটা 1.83 অর্থাৎ 1 এবং 2 এর মাঝখানে, তাহলে এই জায়গাটাতে থাকবে। তাহলে এই জায়গাটা যদি আমরা একটু বড় করে দেখি, এই জায়গাটা একটু বড় করে দেখাই, অর্থাৎ এখানে একটা লেন্স লাগিয়ে দিলাম, আতশ কাচ দিয়ে বড় করে দেখা হয়। তাহলে এই 1 থেকে 2 এই জায়গাটা বড় করে দেখছি, এই যেমন স্কেলে আছে দেখো 1 থেকে 2 এর ছোটো 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 দাগগুলো আছে, বড় করে দেখালে এই দাগগুলো বড় হয়ে যাবে। তাহলে সেই দাগ বড় হয়ে কেমন দেখতে হবে সেটা এখানে দেখে নাও। এক 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এই যে 1, এটা অ্যাকচুয়ালি 1.0, 1 আর এটা 2, আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে 2.0। এই দুটো দাগ, এটা এখানে আর এটা এখানে, আর মাঝখানে যে ছোট ছোট দাগ ছিল, অর্থাৎ এইখানে যে ছোট ছোট দাগগুলো ছিল, এই ছোট ছোট দাগগুলো এটা এই বড় করে দেখাচ্ছি। তাহলে প্রথম যেটা আছে এটা ইজ 1.1, এটা 1.2, 1.3, 1.4, 1.5, 1.6, 1.7, 1.8, 1.9, এটা 2.0। এরপরে যে 1.8, এটা হচ্ছে 1.8 এই জায়গাটা, তো এর চেয়ে বেশি পরে 3 আছে, অর্থাৎ এই সংখ্যাটা 1.8 এবং 1.9 এর মধ্যে আছে। তাহলে এর মধ্যে যে ছোটো 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 দাগগুলো আছে সেগুলো আমরা আবার বড় করে দেখার চেষ্টা করব। তাহলে এই জায়গাটাকে আমরা আবার বড় করে দেখি। এই জায়গাটাকে বড় করে দেখব। তাহলে এটা ছিল এই 1 থেকে 2 এর মধ্যেকার জায়গাটা, তাহলে এখান থেকে একটা তীর চিহ্ন দেব। যে এই জায়গাটাকে বড় করে দেখছি। এবার এই জায়গাটাকে যেহেতু বড় করে দেখছি, তাহলে এই জায়গাটা বড় করে দেখলে কেমন দেখতে লাগবে সেটা নিচে আঁকছি। ওয়ান 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এটা ছিল 1.8, তাহলে এটা সেই 1.8, আর এটা 1.9, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা নিলাম, এটা 1.9। তো 1.8 অর্থাৎ এটা 80 আর এটা হচ্ছে 90। তাহলে 80-র পরে 1.81, 1.81, এটা 1.82, 1.83, 1.84, এটা 1.85,
1.85। আচ্ছা, এগুলো পয়েন্টগুলো তাহলে এই 10টা করে ভাগ কেন নিচ্ছি? আমরা জানি যে 1.1 ঘর সরলে 10 ভাগে ভাগ হয়ে যায়। দশমিক যদি বাঁদিকে 1 ঘর সরে সেটা 10 ভাগে ভাগ হয়ে যায়। যেমন দেখো 2কে 10 দিয়ে ভাগ করলে আমরা 0.2 পাই, অর্থাৎ দশমিক একটা করে সরলে 10 ভাগে ভাগ হয়ে যায়। সুতরাং এই প্রথমেই যখন 1 নিয়েছিলাম, এটা এই 1, কিন্তু এর মাঝখানের ঘরগুলোকে যখন নিচ্ছি আমরা, অর্থাৎ 10 দিয়ে ভাগ করছি, 10 দিয়ে ভাগ করলে এই ছোটো ছোটো হয়ে যাচ্ছে, 10 ভাগে ভাগ নিলাম। তারপর এই ছোটো জায়গাটিকে 10 ভাগে ভাগ করে এটা পেলাম। এটা 1.85, 1.86, 1.87, 1.88, 1.89 আর এটা 1.90। তাহলে আমাকে পেতে হবে 1.83। তাহলে সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা। তাহলে এটা পি নাম দিলাম। আর এই যে অ্যাকচুয়ালি এটা পেলাম এই ছোট্ট জায়গাটাকে বড় করে দেখিয়ে। তাহলে এটা কি করলাম, 1.83 দৈর্ঘ্যের রেখাংশকে জ্যামিতিকভাবে 1.83 সেমি রেখাংশকে জ্যামিতিকভাবে এই প্রকাশ করলাম। তাহলে 1.83 সেমি রেখাংশ। তাহলে পি বিন্দুটি, তাহলে 1 থেকে শুরু করে আমরা 1.83 পর্যন্ত সেটা এরকম জায়গাতে হবে পি বিন্দু। পি বিন্দুর মান 1.83। আচ্ছা, পি বিন্দুর মান 1.83, এটা হয়ে গেল। এরপরে দেখছি যে এবিসিডি রম্বসের বিএডি 120 ডিগ্রি, এপি লম্ব বিসি, একিউ লম্ব সিডি, এপি এবং একিউ বিডিকে এম ও এন বিন্দুতে ছেদ করে দেখাও যে এ এম এন সমবাহু ত্রিভুজ। এটা 11। এটা হলো, তাহলে এটা একটা রম্বস। এবিসিডি, এ বি সিডি, এর এই কোণটা আছে 120 ডিগ্রি। তাহলে এবার বলা আছে কি যে এপি বিসি এর উপর লম্ব, এই যে বিসি সরলরেখা এর উপর লম্ব এপি হবে। টেনে দিলাম লম্ব। আর একিউ, এটা একিউ সিডি সরলরেখার উপর লম্ব। এটা হচ্ছে একিউ। তারপরে বিডিকে এই দুটো সরলরেখা এম ও এন বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটা হচ্ছে এম আর এই বিন্দুটা এন।
এখন AMN সমবাহু ত্রিভুজ সেটা প্রমাণ করতে হবে। তো তার জন্য কি করব, এই যে PQ আছে, PQ যুক্ত করে দিলাম। তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে সেটা লিখে নেব প্রদত্ত বলে। প্রদত্ত হচ্ছে ABCD রম্বসের AP লম্ব BC ও AQ লম্ব CD। AP ও AQ BD কে M ও N বিন্দুতে ছেদ করে। এটা প্রদত্তের মধ্যে দেওয়া আছে। তাহলে কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য প্রমাণ করতে হবে কি AMN সমবাহু ত্রিভুজ। এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না, এটা অঙ্কন করেছি। তাহলে অঙ্কন লিখব, অঙ্কন P ও Q বিন্দু যুক্ত করা হলো। তাহলে এরপরে এই যে ছবি তৈরি হলো এর থেকে প্রমাণ করা যাবে। তাহলে প্রমাণ শুরু করলাম। তো এখানে দেখো যে এই কোণটা, আচ্ছা এখানে আরেকটা কথা, এখানে A এবং C AC যুক্ত করি, মানে AC কর্ণটা নিই। AC কর্ণ টানা হলো। অঙ্কনের মধ্যে এটাও লিখতে হবে, কেন কি AC কর্ণ টানতে হবে। তাহলে AC কর্ণ টেনে দিলাম। এখন দেখে নাও এই কোণটা 180 ডিগ্রি, এই 120 ডিগ্রি। তাহলে এই কোণটাও 120 ডিগ্রি। রম্বসের 4টি কোণ মিলে 360 ডিগ্রি। 120 মিলে হলো 240। তাহলে যদি 240 হয়, আর এটা যেহেতু রম্বস সেহেতু এই যে কর্ণ টানলাম এই দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এ সাইডটা 60 ডিগ্রি আর এ সাইডটা 60 ডিগ্রি। এই যে এটা কর্ণ টেনেছি, তাহলে এটা যদি 120 ডিগ্রি হয়, দুই ভাগে ভাগ হয়ে গেল, এদিকে 60 আর ডান দিকে 60। তাহলে এই কোণটার নাম BAC, কোণ BAC সমান এদিকের কোণটা হচ্ছে DAC সমান 120 ডিগ্রি বাই 2, অর্থাৎ এটা হলো 60 ডিগ্রি। আবার দেখো এটা ছিল কি, এটা ছিল লম্ব, এটা 60 ডিগ্রি। আবার এই বাহু সমান, এই বাহু সমান। তাহলে অ্যাকচুয়ালি ABC সমবাহু ত্রিভুজ, ABC সমবাহু ত্রিভুজ। এর আবার এখানে লম্ব টেনেছি। তো লম্ব যখন টেনেছি তাহলে এখান থেকে বলা যায় যে এই কোণ, এই যে 60 ডিগ্রি কোণ, এটা আবার দুভাগে ভাগ হয়ে গেল, এই সাইডটা 30 ডিগ্রি আর এই সাইডটা 30 ডিগ্রি। তাহলে এই ভেতরের কোণটা এর নাম MAN, কোণ MAN সমান, ঠিক এদিককার ক্ষেত্রেও তাই, এদিকের ক্ষেত্রে এটা সমবাহু ত্রিভুজ, এখান থেকে লম্ব টেনেছি। তাহলে এই কোণটা দুভাগে ভাগ হয়ে গেল, এটা 60 ডিগ্রি ছিল, 60 ডিগ্রি দুভাগে ভাগ হয়ে গেল। তার মধ্যে একটা হচ্ছে NA, না এটা এই কোণটার নাম MAN নয়, এটা হচ্ছে MA, এখানে নাম দিয়ে দিই কিছু একটা, এটা X নাম দিলাম। তাহলে MAX এই কোণটা, আর এদিক থেকে NAX এই প্রত্যেকটি কোণ 60 ডিগ্রিকে দুভাগে ভাগ হয়ে যাওয়ার পরে পেয়েছি, অর্থাৎ প্রত্যেকটা কোণ 30 ডিগ্রি করে। তাহলে এই যে ছোট্ট ত্রিভুজটা দেখতে পাচ্ছি,
এর শীর্ষকোণ এদিকে 30 আর এদিকে 30, শীর্ষকোণের নাম MAN ম্যান, এটা হলো 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি পেলাম। তাহলে বাকি কোণ দুটো যদি 60 ডিগ্রি করে প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে AMN এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। তো একটা কোণ 60 ডিগ্রি দেখিয়ে দিলাম শীর্ষকোণটা, এরপরে এই কোণটার পালা। তাহলে দেখো যে এই কোণটা আর এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, তো এই যে লম্ব টেনেছি এটাও লম্ব টেনেছি, এটা সমবাহু ত্রিভুজ, এটাও সমবাহু ত্রিভুজ, এর বাহুর দৈর্ঘ্যগুলো আর এর বাহুর দৈর্ঘ্যগুলো পরপর সমান, অর্থাৎ এই দুটো এই সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজ আর এই সমবাহু ত্রিভুজ বাহুর দৈর্ঘ্য সমান সমান, তাহলে এই যে লম্বের দৈর্ঘ্যও সমান হবে। তাহলে এপি সমান AQ লিখতে পারি, এটা 1। তারপরে লিখতে পারি কি PQ আর এই যে BD সমান্তরাল। কেন সমান্তরাল? কারণ এই যে ত্রিভুজের এই দুটি বাহু, এই বাহু আর এই বাহুর মধ্যবিন্দু PQ, তাহলে মধ্যবিন্দু সংযোগযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক হয়। তাহলে এই বাহুটা, এই যে বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, এই বাহুর নাম BD না বলে MN বলতে পারি। তাহলে MN সমান্তরাল PQ, MN সমান্তরাল PQ, এটা সমান আবার MN সমান্তরাল PQ। তাহলে দেখো, তাহলে এই কোণটা 60 ডিগ্রি পেয়েছি, তাহলে এই দুটো কোণ সমান সমান 60 ডিগ্রি করে হবে। তাহলে এটা 60 ডিগ্রি আর এটা যদি 60 ডিগ্রি হয়, এই বাহু সমান্তরাল বলে এই কোণটাও 60 ডিগ্রি, এটা অনুরূপ কোণ। তাহলে অতএব কোণ এটা AMN সমান এই কোণটা, এর নাম, এটা অনুরূপ কোণ লিখি, অনুরূপ কোণ, এর নাম APQ। তাহলে APQটা কত? APQটা 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি? এই কোণটা 60 ডিগ্রি, AP আর PQ পরপর সমান, তাহলে এই কোণ দুটো পরপর সমান। তাহলে ত্রিভুজের একটা কোণ 60 ডিগ্রি হলে বাকি দুটো 120, তাহলে 120কে দুভাগে ভাগ করলে 60। তাহলে এফটা 60 ডিগ্রি পেয়ে গেছি, তাহলে এটাও কিন্তু 60 ডিগ্রি, ANM। অতএব কোণ ANM এটাও 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি কী করে পাচ্ছি? এই কোণটা যেহেতু 60 ডিগ্রি, এটা সমান্তরাল, এটা অনুরূপ কোণ এর, তাহলে এটাও 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ AMN এর কোণ MAN এটা সমান প্রথম 60 ডিগ্রি পেয়েছি, কোণ AMN এটা সমান 60 ডিগ্রি, ও কোণ ANM এটা সমান 60 ডিগ্রি। অতএব এটি সমবাহু ত্রিভুজ। বারো থেকে নিচের ABCD কোণগুলির মান থেকে পাইচিত্র অঙ্কন করো। কোণ এবং মান, কোণ ABCD মানগুলো এখানে দেওয়া আছে। তো এরকম একটা ছক বানিয়ে নিতে হবে। তাহলে এখানে লিখব প্রদত্ত ছক থেকে পাই, তাহলে এখানে কোণ, মান, ভগ্নাংশ এবং কেন্দ্রীয় কোণ। তাহলে কোণ ABCD ছিল, মান দেওয়া ছিল, এই মানগুলো দেওয়া ছিল। তাহলে এখানে একটা মোট ঘর করতে হবে, মোট যোগ করে 720 ডিগ্রি পেলাম। এখন ভগ্নাংশ বলতে প্রত্যেকটা কোণের মানকে এই মোট কোণ দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভগ্নাংশ পাওয়া যাবে। আমি প্রত্যেকটা কোণকে প্রত্যেকটা কোণের ক্ষেত্রে ভগ্নাংশ বের করেছি, আর সব কটা ভগ্নাংশ যোগ করে 1 হওয়ার কথা। এরপরে বের করব কেন্দ্রীয় কোণ। কেন্দ্রীয় কোণ এখানে যে ভগ্নাংশ আছে, তাহলে 240 বাই 720 তাকে গুণ করব 360 ডিগ্রি দিয়ে। এখানে কাটাকুটি করলে 2 আসছে, 2 এবং 240, তাহলে পেলাম 120, অর্থাৎ এটা হলো 120 ডিগ্রি। এখানে
160 আছে বাই 720 আছে, তাকে গুণ করতে হবে 360 ডিগ্রি দিয়ে, এটা 2, এটা 80 সমান 80 ডিগ্রি। এখানে 280 বাই 720 ইন্টু 360 ডিগ্রি, এখানে 2, এটা 140, তাহলে সমান 140 ডিগ্রি। তারপরে ভগ্নাংশ 40 বাই 280 ইন্টু 360 ডিগ্রি, না এটা 720 হবে, এটা 720, তাহলে এটা কাটাকুটি করে 2 এবং 40, এটা হলো 20 সমান 20 ডিগ্রি। তো কোণগুলো পেয়ে গেলাম, এবার একটা পাইচিত্র আঁকতে হবে। তাহলে পাইচিত্র আঁকার ক্ষেত্রে প্রথমে একটা বৃত্ত আঁকতে হবে। তো আমি বৃত্তটা এখানে চাঁদার মাপে আঁকবো। এটা বৃত্তের কেন্দ্র। এখন এইখান থেকে বৃত্তের যখন একটা জায়গা এই পর্যন্ত কি করলাম, একটা ব্যাসার্ধ এঁকে নিলাম। এবারে কোণগুলো পরপর রাখতে হবে। কোণগুলো আছে দেখো 120, 80, 140। তাহলে প্রথম আঁকবো 120 ডিগ্রি কোণ। তাহলে এই কেন্দ্রের সাথে কেন্দ্র মেলাবো, এই রেখার সাথে এই রেখাটা মিলিয়ে বসাবো। দশ, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 120 এই পর্যন্ত। এটা হলো 120 ডিগ্রি। নেক্সট আছে 80 ডিগ্রি। 120 হলো 80 ডিগ্রি। তাহলে এই রেখার সাথে মিলিয়ে ধরবো, এই কেন্দ্রের সাথে কেন্দ্র। দশ, 20, 30, 40, 50, 60, 70, 80 এই পর্যন্ত। এটা 80 ডিগ্রি কোণ। তারপরে আছে 140 ডিগ্রি। দশ, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140 এই পর্যন্ত। আর লাস্ট আছে 20 ডিগ্রি, এই কোণটা 20 ডিগ্রি। তাহলে এটা হলো 20 ডিগ্রি। তারপরে 120, 80, 140, 120 ডিগ্রি, 80 ডিগ্রি আর 140 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি যেটা ছিল এটা ছিল এ কোণ, এটা এ কোণ ছিল 100। তো এই তারপরে আছে 80 ডিগ্রি, এই হ্যাঁ 80 ডিগ্রি আছে বি কোণ, 140 ডিগ্রি আছে সি কোণ এবং 20 ডিগ্রি আছে ডি কোণ। আর এই যে ছবিটা তৈরি হলো এর নাম পাইচিত্র। আমরা চাইলে প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা কালার করে দিতে পারি, আর যদি কালার না করি এই অবস্থাতে রাখি তবুও ঠিক আছে। এরপরে দেখো স্তম্ভ এ এবং বি মেলাতে হবে। এখানে আছে এক, সুষম অষ্টভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত? তাহলে সুষম অষ্টভুজের প্রতিটি অন্তঃকোণের মান বের করতে হবে।
13। তাহলে প্রথমে একটা করছি, অষ্টভুজ মানে n সমান 8, তাহলে প্রতিটি অন্তঃকোণ সূত্র 2n-4 বাই n ইন্টু 90 ডিগ্রি, 2 ইন্টু n এর মান 8 মাইনাস 4 বাই 8 ইন্টু 90 ডিগ্রি, 8 দুগুণ 16, 16 থেকে 4 বিয়োগ করলে হয় 12, 12 বাই 8 ইন্টু 90 ডিগ্রি, 4 দুগুণ 8, 3 4 12, এটা হলো 45, তাহলে 45 এবং 3 গুণ করলে 135 ডিগ্রি। তাহলে এটা কিন্তু এই ডি এর সাথে মিললে 135 ডিগ্রি, তাহলে এটা হবে ডি। তারপরে 2 দাগ, 2 দাগে আছে 8 সেমি, 15 সেমি ও 17 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের বৃহত্তম কোণের মান। তো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 8, 15 এবং 17, তাহলে ছোট দুটো বাহুর বর্গের যোগফল 3 নম্বর বাহুটার বর্গের সাথে সমান হয় কিনা দেখে নেই। ক্ষুদ্রতম বাহু দুটির বর্গের যোগফল সমান 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, 8 8 64 আর 15 15 225 সমান 5 আর 4 9, 2 আর 6 8, 2, এটা আমরা জানি 17 স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে দেখো, এখানে হচ্ছে অতএব 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার সমান 17 স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সম্পর্ক কেবল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয়। আর সমকোণী ত্রিভুজ হলে বৃহত্তম কোণটি এটা 90 ডিগ্রি হবে। তাহলে 2 এর দাগে দেখো, এটা 90 ডিগ্রি যেটা আছে এটা এ এর সাথে মিলছে, এটা এ উত্তর। এরপরে 6 8 12 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের বৃহত্তম কোণ, এটা সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ বলতে হবে। 6 8 এবং 12 বাহুগুলি 6 সেমি, 8 সেমি, 12 সেমি। আচ্ছা, তাহলে ছোট দুটো বাহুর বর্গের যোগফল করব, কত আসছে দেখি। ক্ষুদ্রতম বাহু দুটির বর্গের যোগফল সমান 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, 6 6 36 এবং 8 8 64, তাহলে হলো 100। আমরা বলতে পারি 100 হলো 10 স্কোয়ার। অর্থাৎ যদি আমরা সমকোণী ত্রিভুজ ভাবি 8 সেমি আর 6 সেমি, তাহলে ত্রিভুজটা এরকম দেখতে হবে। এটা 6 সেমি, এটা 8 সেমি, আর এটা হবে 10 সেমি। এবার এখানে 12 সেমি দেওয়া আছে। যদি এই 10 সেমি আমরা 10 সেমি বাহু না নিয়ে 12 সেমি বাহু নিই, তাহলে কি, তাহলে এই অতিভুজটা আরেকটু লম্বা নিতে হবে। তাহলে অতিভুজটা এখন আপাতত এই 10 সেন্টিমিটার মানে এরকম আছে। যদি আমি 12 সেন্টিমিটার নিতে চাই, তাহলে কিন্তু অতিভুজটা এদিকে একটু বাড়াতে হবে আর এদিকে একটু বাড়াতে হবে। তাহলে যদি বাড়াই, সেক্ষেত্রে ত্রিভুজটা কেমন দেখতে হবে দেখে নাও। ত্রিভুজটা হবে এরকম দেখতে হবে। অর্থাৎ কোণটা, এই কোণটা না হয় 90 ডিগ্রি বুঝলাম, এটা 90 ডিগ্রি, বাট এই কোণটা সেটা কিন্তু 90 ডিগ্রির চেয়ে বড়, গ্রেটার দেন 90 ডিগ্রি। আর 90 ডিগ্রির চেয়ে বড় মানে সেটা হলো স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এটা
স্থূল, এই কোণটা হচ্ছে স্থূলকোণ বা গ্রেটার দ্যান 90 ডিগ্রি। তো এখানে এটা হচ্ছে স্থূলকোণ, অর্থাৎ এর সাথে বি মিলছে, তাহলে বি উত্তর। আর বাকি আছে, দেখো বাকি আছে সূক্ষ্মকোণ। এই যে বাহুগুলোর মাপ দেওয়া আছে, এই যে বাহুগুলোর মাপ দেওয়া আছে, এই বাহুগুলো দিয়ে আমরা যে ত্রিভুজ পাবো 5, 7, 7, অর্থাৎ সমান বাহু দুটো দৈর্ঘ্য বড় এবং যেটা অসমান বাহু সেটা ছোট দৈর্ঘ্যের। অর্থাৎ আমরা যদি এরকম কল্পনা করি, এটা আমরা যদি এখানে 7 সেমি দিই, এখানে 7 সেমি দিই, যদি এটা কিন্তু বোঝানোর জন্য, যদি, তাহলে কিন্তু এটা হলো না, কারণ এটা এই 90 ডিগ্রির চেয়ে বড় কোণ। তাহলে কি এই ছবিটা হবে না? কেন হবে না? এই 7, 7, এই ভূমি কিন্তু এই 7-এর চেয়ে বেশি হতে হবে। এটা কিন্তু গ্রেটার দ্যান 7 হওয়ার কথা, ভূমি কিন্তু এটা 5 আছে, তাহলে এটা হবে না। তাহলে ছবিটা এই রকম হবে, এটা 7 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার, তাহলে এই কোণটা, এটা 5 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে ত্রিভুজটা আমরা এভাবে আঁকতে পারবো না, এভাবে আঁকতে পারবো। আর এই কোণটা তখন হবে সূক্ষ্মকোণ, এই কোণটা হবে সূক্ষ্মকোণ। তাহলে এর ক্ষেত্রে এই সি উত্তর এখানে। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।